শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। আজকে দুটি বক্তৃতার উপর স্মারক বক্তৃতা। ফণীন্দ্রনাথ গাঙ্গুলি, রানী গাঙ্গুলি এবং ডক্টর তাপস বসু। প্রথমে ফণীন্দ্রনাথ গাঙ্গুলি এবং রানী গাঙ্গুলি, তাদের অল্প জীবন কথা। জন্ম বর্তমান বাংলাদেশের ধানকোড়া, ঢাকা, 1 জানুয়ারি 1920। চলে যাওয়া 2003 খ্রিস্টাব্দে 7 জুলাই। সহধর্মিণী রানী গাঙ্গুলির জন্ম নারায়ণগঞ্জে 1927 খ্রিস্টাব্দে 5 অক্টোবর। শরীর ছেড়ে চলে যান 1993 খ্রিস্টাব্দে 27 জুন। 10 বছরের ব্যবধানে উভয়েরই রথযাত্রার মধ্যস্থ অষ্টমী তিথিতে পরলোক গমন। অপূর্ব যোগাযোগ দেখছি। দুজনই রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের 7ম অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজির দীক্ষিত। ফণীন্দ্র গাঙ্গুলির পিতা দেবেন্দ্রনাথ গাঙ্গুলি, মাতা মমতা সুন্দরী। ব্রিটিশ আমলে সরকারি কর্মসূত্রে ফণীন্দ্রনাথের পশ্চিমবঙ্গে আগমন। সুন্দর সুঠাম চেহারার ফণীন্দ্রনাথের কর্মনিষ্ঠা এবং ইংরেজি জ্ঞান ব্রিটিশ কর্তৃপক্ষের নজরে পড়ে। তাকে পুলিশ অফিসারের পদ দেওয়ার প্রস্তাব হয়, কিন্তু গুরুজন স্থানীয়দের আপত্তিতে সেই পদ তিনি গ্রহণ করেননি। পূর্ববঙ্গের স্কুলে যখন পড়তেন তখন অল্প সময়ের জন্য স্বামী তেজসানন্দজিকে শিক্ষক রূপে পেয়েছিলেন। সারা জীবন তার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতেন এবং গর্বের সঙ্গে বলতেন। অবসর গ্রহণের পর স্ত্রী এবং কনিষ্ঠ পুত্রের সঙ্গে ইনস্টিটিউটের কর্মী ভবনে আসেন। রামকৃষ্ণ মঠ এবং মিশনের 2য় কনভেনশনেও সক্রিয় সহযোগিতা করেছেন। ইনস্টিটিউটের সন্ন্যাসী এবং কর্মীদের সঙ্গে তার সুসম্পর্ক ছিল। ভালোবাসতেন বই পড়তে, কবিতা আবৃত্তি করতে, নিয়মিত জপধ্যান এবং স্তোত্রপাঠ এসব করতেন। রানী গাঙ্গুলির পিতা সুরেশচন্দ্র ব্যানার্জি, মা চারুবালা দেবী। সেই সময়ের ম্যাট্রিক পাস। তার পিতামাতা মহাপুরুষ মহারাজের মন্ত্রশিষ্য। সেই জন্য শৈশবে তাকে তিনি দর্শন এবং প্রণামের সুযোগ পান। দর্শন পেয়েছেন স্বামী সুবোধানন্দের খোঁকা মহারাজের। একবার একটি চিত্তাকর্ষক ঘটনা ঘটে। মহাপুরুষ মহারাজ শ্রী শ্রী মায়ের জন্মতিথিতে ভাবতন্ময় হয়ে থাকতেন। সকালে স্নানাদি সেরে শ্রী শ্রী মায়ের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে তবে অন্যান্য কাজ করতেন এবং ভক্তদের প্রণাম নিতেন। সেদিনও শ্রী মায়ের জন্মতিথি। খুব সকালে বাবা মায়ের সঙ্গে শিশু রানী মঠে গিয়েছেন। শিশু সুলভ চপলতায় দৌড়ে পৌঁছেছেন দোতলায় মহাপুরুষজির ঘরে। তিনি তখন স্নান সেরে ঠাকুরমা স্বামীজিকে প্রণামের প্রস্তুতি নিচ্ছেন। রানী কিছুই না বলে প্রণাম করেছেন মহাপুরুষজির পায়ে। সঙ্গে সঙ্গে মহাপুরুষ মহারাজের শিশু সুলভ ধমক, তুই প্রণাম করলি কেন? মাথায় আবার রুমাল বাঁধা হয়েছে, দেখতে কি না লাগছে। ততক্ষণে তার মা উপরে এসে গেছেন, মেয়েকে ধরে নিচে নিয়ে গেলেন। মেয়ের বকুনি প্রাপ্তিতে মায়ের একটু কষ্ট হয়েছে। প্রণামের সময় তিনি আর মহাপুরুষ মহারাজের ঘরে যাননি, নিচেই দাঁড়িয়ে আছেন। প্রণাম শেষ হয়ে গেল, বেশ কিছু সময় অতিক্রান্ত। মহাপুরুষ হঠাৎ সেবকের দিকে তাকিয়ে বলেন, দেখো নিচে এক মহিলা তার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে, ডেকে নিয়ে এসো। নিচে নেমে সেবক দেখেন সত্যি একজন দাঁড়িয়ে। তাকে তিনি বলেন, চলুন, আপনাকে মহাপুরুষ ডাকছে। এদের ফণীন্দ্র এবং রানী গাঙ্গুলির কনিষ্ঠ পুত্র শ্রী প্রদ্যোৎ কুমার গাঙ্গুলি আমাদের ইনস্টিটিউট অফ কালচারের একনিষ্ঠ কর্মী। তারই পৃষ্ঠপোষকতায় তার বাবা মায়ের স্মরণে এই স্মারক বক্তৃতা। ডক্টর তাপস বসুর জন্ম 22 জুলাই 1956 খ্রিস্টাব্দে কলকাতা শহরে। পিতা জিতেন্দ্রনাথ বসু, মাতা নীলিমা বসুর কনিষ্ঠ সন্তান তিনি। শ্যামাপ্রসাদ ইনস্টিটিউশনে পঠন পাঠন শুরু। গুরুদাস কলেজ থেকে স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি বাংলা ভাষা এবং সাহিত্যে।
বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে কর্মজীবন শুরু, এরপর বঙ্গবাসী কলেজে লেকচারার পদে যোগদান 1985-তে, তারপর 2002 সালে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে যোগদান। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক ছিলেন। দি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং, এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের রেজিস্ট্রার পদে কৃতিত্বের সঙ্গে কাজ করেন। 1950 খ্রিস্টাব্দে মধ্যযুগের কৃষি, অর্থনীতি ও বাংলা সাহিত্যে তার প্রভাব, এই বিষয় নিয়ে গবেষণা করে পিএইচডি করেন। বিবেকানন্দের ভারতবর্ষ ও ভারতবর্ষের বিবেকানন্দ বিষয়ে গবেষণা করে ডিলিট উপাধি পান কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে 1994 খ্রিস্টাব্দে। এরপর রাঁচি বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট উপাধি দেন শতবর্ষের আলোকে রামকৃষ্ণ মিশন বিষয়ে গবেষণা কর্মের জন্য। প্রায় 32 জন ছাত্রছাত্রী অধ্যাপক বসুর অধীনে পিএইচডি করেন। রামকৃষ্ণ ভাব আন্দোলনের সঙ্গে ছাত্র জীবনের থেকেই যুক্ত ছিলেন। তাপস বসু পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের কাছে মন্ত্র দীক্ষা পান। রামকৃষ্ণ মঠ মিশনের বহুমুখী কার্যক্রমের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে চেষ্টা করতেন। নিজের যে বাসস্থান পিকনিক গার্ডেন, সে তার বাড়িতেই বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন এবং প্রত্যেক বছর তিনি একটি বার্ষিক উৎসব করতেন। সমস্ত সন্ন্যাসীদের মানে ঘুরিয়ে ফিরিয়ে ডাকতেন, আমরাও সেখানে গিয়ে আনন্দ করতাম। হঠাৎ তিনি 2021 সালে 1 জানুয়ারি কল্পতরু দিবসে আমাদের ছেড়ে চলে যান। তার উদ্দেশ্যে স্মারক বক্তৃতা আয়োজন করেছেন তার স্ত্রী শ্রীমতী দেবশ্রী বসু। আজকে এই দুটি বক্তৃতা, ফণীন্দ্রনাথ গাঙ্গুলি, রানী গাঙ্গুলি এবং তাপস বসু স্মারক বক্তৃতা দেবেন ডক্টর বিশ্বজিৎ রায়, বাংলা বিভাগ, বিশ্বভারতী। তিনি এই ছোট্ট জীবনে, তার জীবনকাল খুব বেশি বড় নয়, দেখতেই পাচ্ছেন একটি যুবক, কিন্তু এর মধ্যে তিনি আমাদের পশ্চিমবঙ্গের সারস্বত সমাজে বেশ নাম করেছেন। তার লেখা দৈনিক পত্রিকাতে মাঝে মাঝে বেরোয়, খুব ভালো ভালো পত্রিকাতে, এবং লেখাগুলি খুব জ্ঞানগর্ভ, খুব চিন্তাশীল মানুষ তিনি। এবং গতানুগতিকতার পথ তিনি ছেড়ে একটা নতুন কিছু ভাবনা চিন্তা নিয়ে থাকেন। তার আজকে বক্তৃতার বিষয় স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত। শুধু বর্তমান ভারত না, বর্তমান ভারতের একেবারে খুব সহজ সরল ব্যাখ্যা তিনি দেবেন না, এর ভেতরে তিনি গভীরে প্রবেশ করবেন, দেখবেন। এবং আমি তার কাছে একটাই শুধু অনুরোধ রাখি যে তার বক্তৃতা যেন আমাদের বুদ্ধির উপর দিয়ে চলে না যায়, আমাদের বুদ্ধির জগতে যেন তার বক্তৃতাটি আজকে তিনি দেবেন সেটি প্রবেশ করে। আমি তাকে আহ্বান করছি, মানে তাকে স্বাগতও জানাচ্ছি আমাদের ইনস্টিটিউটে, এবং আহ্বান করছি বক্তৃতা দেওয়ার জন্য। সেই সঙ্গে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই, বিশেষ করে স্বাগত জানাই আমাদের দিদি শ্রীমতী দেবশ্রী বসুর প্রতি, আর আর আমার শুভেচ্ছা প্রীতি ভালোবাসা জানাই প্রদ্যোতের জন্য, প্রদ্যোৎ কুমার গাঙ্গুলি তাকে। আপনারা বক্তৃতা শুনুন। ডক্টর বিশ্বজিৎ রায়, বিশ্বভারতী এই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক।
নমস্কার। আমি সত্যিই আজকে আপনাদের সামনে বর্তমান ভারত নিয়ে দু কথা বলতে গিয়ে একটু দ্বিধাগ্রস্তও হচ্ছি, ভয়ও পাচ্ছি। কারণ আজকে আমাকে যিনি আহ্বান করেছেন এবং আমার পরিচয় করিয়ে দিলেন, তিনি আমার শিক্ষক, আমার মাস্টারমশাই স্বামী সুপর্ণানন্দ সত্যদা। নরেন্দ্রপুরে আমরা তাঁর ভারতীয় সংস্কৃতির ক্লাস, ইন্ডিয়ান কালচারের ক্লাস করেছি এবং সত্যি সত্যি সত্যদার ক্লাস আমরা অনেক সময় বুঝতে পারতাম না। সত্যদার সঙ্গে তর্ক করতাম, বিতর্ক করতাম এবং তারপর সত্যদার আবার আমাদের মতো করে তার কথা আমাদেরকে বোঝাতেন। আজকে সত্যদা আমাকে অনুরোধ করেছেন, আমাকে আদেশ করেছেন যে আমার কথা যেন ওপর দিয়ে বেরিয়ে না যায়। আমি সত্যদাকে প্রণাম করি এবং আমি চেষ্টা করব আমি যেটুকু বুঝেছি সেটুকু আপনাদের সঙ্গে বিনিময় করে নিতে। 1899 খ্রিস্টাব্দে উদ্বোধন পত্রিকা যখন প্রকাশিত হলো, তখন সেই পত্রিকার প্রধান লেখক স্বামী বিবেকানন্দ এবং স্বামীজি তার একাধিক চিঠিতে উদ্বোধনে কি জাতীয় লেখা প্রকাশিত হবে তা নিয়ে নিজের অভিমত দিয়েছিলেন। কৌতুক করে বলেছিলেন ভট্টাচার্যগিরি না করতে। অর্থাৎ এই পত্রিকাতে যে লেখাগুলি বেরোবে সেই লেখাগুলি যেন যারা পত্রিকার পাঠক তাদের সঙ্গে একটা সহজ সম্পর্ক স্থাপন করতে পারে। এবং এই পত্রিকাতেই ধারাবাহিকভাবে স্বামীজির দুটি খুব গুরুত্বপূর্ণ ভ্রমণ কাহিনী প্রকাশিত হয়েছিল। একটি বিলাত যাত্রীর পত্র, পরে সেটি পরিব্রাজক এই নাম ধারণ করেছিল, আর অন্যটি প্রাচ্য ও পাশ্চাত্য। প্রাচ্য ও পাশ্চাত্য যখন জাহাজে দ্বিতীয়বার ইংল্যান্ড যাত্রার সময় স্বামীজি লিখছিলেন, তখন সঙ্গে নিবেদিতা রয়েছেন এবং নিবেদিতার চিঠি থেকে জানা যাচ্ছে যে স্বামীজি বাংলা ভাষা নিয়ে নানা নিরীক্ষা করছেন এবং সহজ মুখের বাংলায় লিখছেন যাতে সাধারণের কাছে তার চিন্তা সহজে পৌঁছে যায়। এই দুটি ভ্রমণ কাহিনী উদ্বোধনে প্রকাশিত হওয়ার আগে স্বামীজির বর্তমান ভারত নামের নিবন্ধ ধারাবাহিকভাবে উদ্বোধনে প্রকাশিত হয়েছিল এবং এই নিবন্ধটি আমার মতে স্বামীজির ইতিহাসবোধ এবং স্বামীজির সমাজবিখ্যা এবং পর্যবেক্ষণ খুব গুরুত্বপূর্ণভাবে ধারণ করে আছে। এবং এই প্রবন্ধটি আমি বেছে নিয়েছি এই জন্যই যে প্রজাবর্গ, প্রজাপুঞ্জ, সাধারণ মানুষ, তাদের সম্বন্ধে স্বামীজির নিজস্ব সুদৃঢ় ভাবনা 1899-তে এই রচনায় প্রকাশিত হয়েছে। তার এই ঐতিহাসিক পর্যবেক্ষণ আমাদের এখনকার পরিপ্রেক্ষিতেও খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হবে যদি আমরা স্বামীজির লেখা অনুসরণ করি। আমাকে আপনারা যে 1 ঘন্টা সময় দিয়েছেন তাতে আমি প্রথমে স্বামীজির চিন্তা, স্বামীজি ঠিক কী প্রজাবর্গ সম্বন্ধে তার ধারণা, ঠিক কী তিনি বলছেন এটা বলবো এবং সেই সূত্রেই 1899, মনে রাখবেন তার আগে জাতীয় কংগ্রেস তৈরি হয়েছে। মনে রাখবেন যে সেই সময় রবীন্দ্রনাথের লেখায় সাধারণের প্রসঙ্গ নানাভাবে উঠে আসছে। এই প্রেক্ষাপট মাথায় রেখে স্বামীজির এই চিন্তাকে আমি আজকে অনুসরণ করবার চেষ্টা করব এবং এই চিন্তা ভাবনার মধ্যে সাম্প্রতিক প্রাসঙ্গিকতাও যে কতটা সেটাও বোঝবার চেষ্টা করব। এই নিবন্ধে স্বামীজি প্রথমেই বলে রাখি যে ভাষাভঙ্গি ব্যবহার করেছেন সেটা আমাদেরকে চমৎকৃত করে। তৎসমপ্রধান গদ্য ভাষা নির্মাণ করেছেন
পরবর্তীকালে স্বামী শারদানন্দ কৌতুক করে লিখেছিলেন যে অনেকে বর্তমান ভারতের ভাষা একটু জটিল বা দুর্বোধ্য বলে মনে করেন, কিন্তু আপনারা যদি খুব মন দিয়ে বর্তমান ভারত পড়েন তাহলে বুঝতে পারবেন যে একটা বিশেষ চিন্তনকে তৎসম ভঙ্গিতে তৎসম ভাষায় প্রকাশ করা ছাড়া উপায় ছিল না। এর মধ্যেও যে আশ্চর্য রকম অন্য ভাষা ভঙ্গি আসতে পারে সেটা একেবারে শেষে গিয়ে আমরা টের পাব। ফলে এই বইটি স্বামীজির গদ্য ভাষার নিরীক্ষার ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ। প্রথমেই স্বামীজি এখানে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছেন, রাজা এবং পুরোহিত শ্রেণী তাদের সঙ্গে সাধারণের সম্পর্ক কী, এবং এই রাজন্যবর্গ এবং পুরোহিত শ্রেণী আমাদের ইংরেজ শাসনের পূর্বে কী ভূমিকা গ্রহণ করেছিল। আমি স্বামীজির লেখার অংশ পড়তে পড়তে ব্যাখ্যা করতে শুরু করব। একেবারে প্রথমে দেখুন যে দু ধরনের রাজার কথা উনি বলেছেন। এক ধরনের রাজা যারা সাধারণ, তারা কি করেন? রাজ্য রক্ষা, নিজের বিলাস, বন্ধুবর্গের পুষ্টি ও সর্বাপেক্ষা পুরোহিতকুলের তুষ্টির নিমিত্ত। তারপর স্বামীজির একটা আশ্চর্য সমাসবদ্ধ পদ, রাজরবি প্রজাবর্গকে শোষণ করিতেন। অর্থাৎ রাজার যারা প্রধান সহায়ক, প্রধান শক্তি সঞ্চয়ের অধিকার যাদের, যারা প্রকৃত অধিকরণ, সেই প্রজাবর্গকে তাঁরা শোষণ করতেন। অর্থাৎ রাজা তাঁর নিজের যে আদর্শ বা কর্তব্য সেখান থেকে বিচ্যুত হচ্ছেন। এবং কি জন্য শোষণ করছেন? নিজের বিলাস, বন্ধুবর্গের পুষ্টি, সর্বাপেক্ষা পুরোহিতকুলের তুষ্টি। খেয়াল করে দেখুন যে একটা আশ্চর্য অনুপ্রাস ব্যবহার করেছেন, কৌতুক করছেন যেন স্বামীজি, কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। বন্ধুবর্গের পুষ্টি, পুরোহিতকুলের তুষ্টি, তাদের জন্য, অর্থাৎ ছোট স্বার্থের জন্য, বৃহত্তর বড় সংখ্যাগুরু তাদেরকে শোষণ করছেন। তারপরে বৈশ্যেরা রাজার খাদ্য তাহার দুগ্ধবতী গাভী। এই হচ্ছে পুরনো ভারতের এক ধরনের রাজা যাদের প্রতি স্বামীজির আস্থা নেই। দ্বিতীয়, যারা ভালো রাজা, তিনজনের কথা বলেছেন। যুধিষ্ঠির, রামচন্দ্র আমাদের মহাকাব্য থেকে নিয়েছেন, ধর্মাশোক আর আকবর, তিনজনকে নির্বাচন করেছেন। তারা ভালো রাজা। তাদের সম্পর্কে তার বক্তব্য, হউন যুধিষ্ঠির বা রামচন্দ্র বা ধর্মাশোক বা আকবর, এই অতীতের মধ্যে কিন্তু খেয়াল করে দেখুন যে স্বামীজি মুঘল যে সভ্যতা তাকে গুরুত্ব দিচ্ছেন। পরে যাহার মুখে সর্বদা অন্ন তুলিয়া দেয়, তাহার ক্রমে নিজের অন্ন উঠাইয়া খাইবার শক্তি লোপ হয়। সর্ববিষয়ে অপরে যাহাকে রক্ষা করে, তাহার আত্মরক্ষা শক্তির স্ফূর্তি কখনো হয় না। সর্বদাই শিশুর ন্যায় পালিত হইলে অতি বলিষ্ঠ যুবাও দীর্ঘকাল শিশু হইয়া যায়। তাহলে এখানে দেখা যাচ্ছে যে স্বামীজি দু ধরনের রাজার কথা বললেন পুরনো ভারতে। একদল যারা কি করলেন, তারা নিজেদের স্বার্থের জন্য প্রজার সঙ্গে দূরত্ব তৈরি করলেন। আরেক দল যারা ভালো রাজা, তারাও কিন্তু প্রজাদের পালন করতে গিয়ে তাদেরকে সামর্থ্যহীন করে তুললেন। অর্থাৎ রাজা যদি প্রতি মুহূর্তে প্রজাকে পালন করেন, ধরুন আপনি আপনার পরিবারে যদি প্রতি মুহূর্তে আপনার সন্তানকে পালন করেন, তাহলে যেটা হয় সেটা হচ্ছে সে পালিত হতে হতে তার সামর্থ্য হারিয়ে ফেলে। তাহলে এই এক দুদল রাজাকে আমরা পেলাম যারা কিন্তু প্রজাকুলকে, বৃহত্তর প্রজাকুলকে তারা কিন্তু তাদের সামর্থ্য অনুযায়ী বিকশিত হতে সহায়তা করছেন না।
এবার পুরোহিত তারা কি করছেন? বিদ্যাহীন, পুরুষকারহীন, সরে যাচ্ছে, এক মিনিট। বিদ্যাহীন, পুরুষকারহীন, পূর্বপুরুষদের নামমাত্রধারী পুরোহিতকুল পৈতৃক অধিকার, পৈতৃক সম্মান, পৈতৃক আধিপত্য অক্ষুণ্ণ রাখিবার জন্য যেন তেন প্রকারেণ চেষ্টা করেন অন্যান্য জাতির সহিত কাজেই বিষম সংঘর্ষ। পুরোহিতদের মধ্যে ক্রমশ দেখা যাচ্ছে বিদ্যাহীনতা, পুরুষকারহীনতা, এবং তারা কি করছেন? শুধুমাত্র পৈতৃক সম্মান, পৈতৃক আধিপত্য, খুব গুরুত্বপূর্ণ শব্দ আধিপত্য, গুণহীন আধিপত্য, ফলে সংঘর্ষ উপস্থিত হলো। এইবার স্বামীজি একটা আশ্চর্য ছবি তুলে ধরেছেন। স্বামীজির বাংলা গদ্য অসম্ভব কোথাও কোথাও চিত্রময়। উদ্দেশ্যহারা, খেইহারা পৌরোহিত্য শক্তি উর্না কীট বৎ আপনার কোষে আপনি বদ্ধ, মাকড়সার সঙ্গে তুলনা করছেন। নিজের জালে নিজেই জড়িয়ে পড়েছেন। ফলে দুটো শক্তি, তাদের সঙ্গে প্রজাদের দূরত্ব তৈরি হচ্ছে, প্রজাদের তারা শোষণ করছেন, প্রজাদের তারা অনেক সময় পালন করতে গিয়ে ভালো রাজা হওয়া সত্ত্বেও তাদেরকে তাদের সামর্থ্যে বিকশিত হতে দিচ্ছেন না। এই সময় প্রজারা কি করছিলেন? তারা কি তাদের অধিকার দাবি করছিলেন? প্রজাদের কি ভূমিকা ছিল? স্বামীজি লিখছেন, প্রজারা রামচন্দ্রের যৌবরাজ্যে অভিষেক প্রার্থনা করিতেছে, সীতার বনবাসের জন্য গোপনে মন্ত্রণা করিতেছে, কিন্তু সাক্ষাৎ প্রত্যক্ষ সম্বন্ধে রাজ্যের প্রথাস্বরূপ প্রজাদের কোনো বিষয়ে উচ্চবাচ্য নাই। প্রজাশক্তি আপনার ক্ষমতা অপ্রত্যক্ষভাবে বিশৃঙ্খল রূপে প্রকাশ করিতেছে, সে শক্তির অস্তিত্বে প্রজাবর্গের এখনো জ্ঞান হয় নাই। তাহলে এই যে রাজারা এবং পুরোহিতরা প্রজাদের শোষণ করছে, তার বিরুদ্ধে সংখ্যাগরিষ্ঠ প্রজা তারা কি একীভূত হচ্ছেন? তারা কি নিজেদের অধিকার দাবি করছেন? স্বামীজির বক্তব্য না, তারা করছেন না। তারা রাম রাজা হন এটা চাইছেন মাত্র। তারা সীতাকে বনবাসে দেওয়া হবে কি হবে না এই নিয়ে আলোচনা করছেন। কিন্তু রাজ্যের হিত, মানুষের হিত, প্রজার ভূমিকা সেখানে কোথায়? প্রজাদের তাহলে কি করা উচিত? স্বামীজি খুব গুরুত্বপূর্ণ এবার একটা কথা বলেন, এবং বোঝা যায় যে এই যে আলোচনা স্বামীজি করছেন, আমি এবার একটু সমকালের কথা খেয়াল করিয়ে দিচ্ছি যে সেই সময় জাতীয় কংগ্রেস তৈরি হয়েছে। জাতীয় কংগ্রেসের নেতাদের সঙ্গে সাধারণের কোনো সংযোগ নেই, এবং এই সময় রবীন্দ্রনাথ একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন, ভাবনার কথা বলেছিলেন। রবীন্দ্রনাথ বলছিলেন, প্রাদেশিক কংগ্রেসে নেতারা যেন সাধারণের ভাষায় কথা বলেন। অধিকাংশ ক্ষেত্রে আমাদের বাগ্মী যারা, তারা ইংরেজিতে বক্তৃতা দিতেন, এবং সাধারণ কৃষক সম্প্রদায় তারা আশ্চর্য চোখে সেই ইংরেজি বক্তাদের দিকে তাকিয়ে থাকতেন, কোনো সংযোগ তৈরি হতো না। রবীন্দ্রনাথ এই সময় জমিদারির কাজে গেছেন, এবং জমিদারির কাজে গিয়ে তিনি দেখছেন যে সাধারণ প্রজাদের সঙ্গে জমিদারের কোনো সংযোগ নেই। রবীন্দ্রনাথ আপ্রাণ চেষ্টা করছেন তার শ্রেণীগত জমিদারির অবস্থান ত্যাগ করে প্রজাদের সঙ্গে মিশতে। সবসময় যে সফল হচ্ছেন তা নয়। অর্থাৎ এর পাশাপাশি চেষ্টা হচ্ছে এই সময়, এবং মনে রাখবেন যে এই সময় যখনই স্বায়ত্তশাসনের বা হোম রুলের দাবি উঠছে, তখনই কিন্তু ইংরেজরা বলতে শুরু করেছে যে না, ভারতীয়দের এই অধিকার দেওয়া যাবে না, কারণ তারা যোগ্য নয়। তাহলে আমরা সাধারণভাবে যোগ্য হয়ে উঠতে পারি কিনা, আমরা সাধারণের অধিকার দাবি করতে পারি কিনা, এই প্রশ্ন
সমকালে উঠছে এবং সেই প্রশ্নকে মাথায় রেখে স্বামীজি পুরনো ভারতকে দেখবার চেষ্টা করছেন। প্রজাদের কি করা উচিত? স্বামীজি লিখছেন, প্রজাবর্গের সাধারণ মঙ্গলকর কার্য সাধন দেশে সহমতি হইবার বা সমবেত বুদ্ধিযোগে রাজগৃহীত প্রজার ধনে সাধারণ সত্যবুদ্ধি ও তাহার আয় ব্যয় নিয়মনের শক্তি লাভেচ্ছার কোনো শিক্ষার সম্ভাবনা নাই। খুব গুরুত্বপূর্ণ দুটো কথা বলেছেন, খেয়াল করে দেখুন। প্রজাবর্গের সাধারণ মঙ্গলকর কার্য সাধন দেশে সহমতি হইবার, অর্থাৎ প্রজাদের মঙ্গলের জন্য কি করা উচিত সেটা প্রজারা দাবি করবেন সহমত হয়ে। সমবেত বুদ্ধি যোগে তারা চেষ্টা করবেন রাজাকে এবং অন্যান্যদেরকে মঙ্গল সাধনে নিযুক্ত হতে। এটাই তো আমরা যাকে বলি পাবলিক ডিম্যান্ড। সেই সময় ডেমোক্রেসি পাশ্চাত্যে, এবং সেই ডেমোক্রেসির কথা একটু পরেই স্বামীজি বলবেন, কারণ পাশ্চাত্যের অভিজ্ঞতা তার কাছে খুব গভীরভাবে এসেছে। এবং দ্বিতীয় কথাটা আরো সাংঘাতিক, রাজগৃহীত প্রজার ধনে সাধারণ সত্যবুদ্ধি, অর্থাৎ রাজা যে ধন পাচ্ছেন সেটা কিন্তু প্রজার ধন, তার সত্য কিন্তু রাজার নয়। স্বামীজি মনে করিয়ে দিচ্ছেন সাধারণ সত্যবুদ্ধি এটা আমাদের অধিকার। তাহার আয় ব্যয় নিয়মনের শক্তি লাভেচ্ছার কোনো শিক্ষার সম্ভাবনা নেই। অর্থাৎ আমি আমার রাষ্ট্রীয় আয়, যেটা প্রজার কাছ থেকে কর হিসেবে আমি পেয়েছি, সেটা আমি কি কাজে ব্যবহার করব সেটা নিয়মনের দায়িত্ব নিয়মন করবেন কে? সাধারণ মানুষ। তারা দাবি করবেন রাজা তার অর্থ পুরোহিতদের তুষ্ট করার জন্য, তার বিলাসের জন্য ব্যবহার করতে পারেন না। এই রাজকর তিনি যেটা গ্রহণ করছেন সেটা নিয়ন্ত্রণ করবার শক্তি প্রজাপুঞ্জের থাকা উচিত বলে স্বামীজি মনে করছেন যে এই শিক্ষার সম্ভাবনা পুরনো ভারতে ছিল না, প্রজারা করতে পারেনি। তারপর লিঙ্কনের কথা আপনারা জানেন, সেটাকে বাংলা করছেন স্বামীজি। আমেরিকার অভিজ্ঞতা তার হয়েছে। আমেরিকার শাসন পদ্ধতিপত্রে অতি উচ্চরবে ঘোষিত হইয়াছে, এদেশে প্রজাদিগের শাসন প্রজাদিগের দ্বারা এবং প্রজাদিগের কল্যাণের নিমিত্ত হইবে। বাই দ্য পিপল, অফ দ্য পিপল আমরা বারে বারে উচ্চারণ করি। তারপর বলছেন সেটা ভারতবর্ষে একেবারেই ছিল না তাহাও নহে। অর্থাৎ ভারতে এর একটা ধারণা ছিল, কিন্তু কোথায় ছিল? যবন পরিব্রাজকেরা অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীনতন্ত্র এদেশে দেখিয়াছিলেন। বৌদ্ধদিগের গ্রন্থেও স্থলে স্থলে নিদর্শন পাওয়া যায়, এবং প্রকৃতি দ্বারা অনুমোদিত শাসন পদ্ধতির বীজ যে নিশ্চিত গ্রাম্য পঞ্চায়েতে বর্তমান ছিল এবং এখনো স্থানে স্থানে আছে সে বিষয়ে আর সন্দেহ নাই। কিন্তু সে বীজ যে স্থানে বপিত হইয়াছিল অঙ্কুর সেথায় উদ্গত হইল না। এ ভাব ওই গ্রাম্য পঞ্চায়েত ভিন্ন সমাজ মধ্যে কখনো সম্প্রসারিত হয় নাই। অর্থাৎ ভারতবর্ষে সামগ্রিকভাবে না থাকলেও কোথাও কোথাও পঞ্চায়েতের মধ্যে সাধারণের অধিকারের জায়গা ছিল, কিন্তু সেটা সামগ্রিকভাবে হয়নি। এই তিনটে জায়গা থেকে তাহলে কতগুলো কথা বেরিয়ে এলো। স্বামীজি পুরনো ভারতে রাজন্যবর্গের মধ্যে ভালো রাজা এবং খারাপ রাজা এই বিভাজন করলেন। ভালো রাজাদের মধ্যে রামচন্দ্র আছেন, যুধিষ্ঠির আছেন, ধর্মাশোক আছেন, আকবর আছেন। কিন্তু খেয়াল করিয়ে দিলেন তারাও প্রজাদের সার্বিক সামর্থ্য প্রদানে কোনো রকম ভূমিকা নেননি। প্রজারা কি করছিলেন? তারা ছোট ছোট ভাবনা চিন্তা করছিলেন, কিন্তু মঙ্গল সাধনের জন্য অর্থ এবং অন্যান্য বিষয়ের ওপর তার যে সত্য রয়েছে সেই সত্য সম্পর্কে তারা সচেতন ছিলেন না। এইবার স্বামীজি সেই সময়কার আমেরিকার কথা খেয়াল করিয়ে দিচ্ছেন, সেখানকার গণতন্ত্রে প্রজাদের ভূমিকার কথা খেয়াল করিয়ে দিচ্ছেন। তারপর বলছেন যে আমাদের ভারতবর্ষে কোথাও কোথাও এই রকম প্রজাদের অধিকার ছিল, কিন্তু সেটা তলদেশে পঞ্চায়েতের মধ্যে কোথাও কোথাও ছিল, কিন্তু তার সার্বিক কোনো চেহারা ছিল না। খেয়াল করে দেখবেন যে বর্তমান ভারতে স্বামীজির কিন্তু আগাগোড়া ঝোঁক পড়ছে সাধারণের ওপর, সাধারণ মানুষের ওপর। এবং এটা 1899-তে অত্যন্ত বৈপ্লবিক চিন্তা।
তিনি সাধারণকে অধিকার দিতে চান, সেই অধিকার সাধারণ অর্জন করবে। গুরুত্বপূর্ণ শব্দ, সাধারণকে অর্জন করতে হবে, তাকে অনুশীলিত হতে হবে, তাকে সমবেত হতে হবে, একীভূত হতে হবে, মঙ্গল সম্পর্কে সহমত হতে হবে। সাধারণের অধিকার নির্ভর করছে সাধারণের অনুশীলিত বুদ্ধি এবং চেতনার উপর। যে কোনো সাধারণের হাতে কিন্তু এই অধিকার যেতে পারে না, ফলে সাধারণেরও একটা সক্রিয় জায়গা চাই। এইবার বর্তমান ভারতে উনি চলে এলেন আরেকটি প্রশ্নে। এতক্ষণ পর্যন্ত প্রাগাধুনিক ভারতের কথা হচ্ছিল, এইবার 1899 আমরা ঔপনিবেশিক শাসনের অধীন। স্বামীজি ঔপনিবেশিকতাকে বর্তমান ভারতে এবং প্রাচ্য ও পাশ্চাত্যের শেষে খুব তীব্র ভাষাতে তাত্ত্বিকভাবেই সমালোচনা করেছিলেন। এইবার খেয়াল করে দেখুন, প্রায় বঙ্কিমচন্দ্রের মতোই আশ্চর্য ভাষাভঙ্গি স্বামীজির। সে ইংল্যান্ডের ধ্বজা, কলের চিমনি, বাহিনী পণ্যপোত, যুদ্ধক্ষেত্র জগতের পণ্যবিথিকা এবং সম্রাজ্ঞী স্বয়ং সুবর্ণাঙ্গী শ্রী। ভারতকে দখল করেছে ইংরেজরা, দখল করেছে বৈশ্য শক্তি হিসেবে। তারা ধর্ম বলে বা রাজন্যবর্গের বাহু বলে ভারতকে দখল করেনি, বাণিজ্য নীতিতে দখল করেছে। ইতিহাসের কথা স্বামীজি খুব ভালো করেই জানেন। শিল্প বিপ্লব পরবর্তী ঔপনিবেশিক ব্যবস্থাপনা, দুটো ক্ষেত্রে কি করে আমাদেরকে এই ঔপনিবেশিক শাসকেরা একেবারে নিঃশেষ করে দিচ্ছে তাদের লাভের জন্য, তা তার কাছে খুব পরিষ্কার। এরপর খেয়াল করে দেখুন, অর্থ বলে রাজশক্তিকে সংকীর্ণ করিতে বণিক সদাই ব্যস্ত, যাহাতে রাজশক্তি বৈশ্যবর্গের ধনধান্য সঞ্চয়ের কোনো বাধা না জন্মাইতে পারে, সেজন্য বণিক সদাই সচেষ্ট। কিন্তু শূদ্রকুলে সে শক্তির সঞ্চার হয়, বণিকের এই ইচ্ছা আদৌ নাই। এইবার বণিকদের সম্পর্কে, বণিকদের চরিত্র সম্পর্কে, অর্থাৎ এই যে বণিকেরা আমাদেরকে দখল করেছে, তারা কিন্তু সাধারণকে কোনোভাবেই সহায়তা করবে না। এইবার তারা শুধু সাধারণকে সহায়তা করবে না তাই নয়, ভারতবর্ষের যাবতীয় মানুষকে তারা একেবারে শূদ্রত্ব প্রদান করেছে। কিভাবে? ভারতের ব্রাহ্মণ্য এক্ষণে অধ্যাপক গৌরাঙ্গে, ক্ষত্রিয়ত্ব রাজচক্রবর্তী ইংরাজে, বৈশ্যত্ব ইংরাজের অস্থিমজ্জায়, ভারতবাসীর কেবল ভারবাহী, পশুত্ব কেবল শূদ্রত্ব। মনে রাখবেন যে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বারবার কিভাবে ভারতবর্ষকে ইংরেজ শোষণ করছে তার নানা চিত্র নানা জনের লেখাতে উঠে এসেছে। আপনারা যদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তরের আশ্চর্য একটা অংশ মনে রাখেন, যেখানে এক সাহেব কমলাকান্তকে যথার্থ পে বিল তৈরি করতে বলেছিল, কমলাকান্ত সেই পে বিল তৈরি না করে একটা যথার্থ পে বিল তৈরি করেছিল, সেটা একটা ছবি। সেই ছবিতে কমলাকান্ত দেখিয়েছিল যে একজন সাহেব, তিনি সমস্ত সম্পদ নিয়ে চলে যাচ্ছেন এবং নাঙ্গা ফকির আমাদের দেশকে সামান্য কিছু ছিটেফোঁটা ভিক্ষে দিচ্ছেন। এই যথার্থ পে বিল রচনার জন্য কমলাকান্ত চক্রবর্তীর চাকরি গিয়েছিল। আপনারা জানেন যে এই সময় রমেশচন্দ্র দত্ত, তিনি ভারতবর্ষের অর্থনৈতিক ইতিহাস রচনা করছেন এবং সেই ইতিহাসে ইংরেজদের শোষণের চরিত্র কি সেটাকে চিহ্নিত করছেন। এখন প্রশ্ন হলো, এই যে একটা আশ্চর্য অবস্থা হলো, এই অবস্থা থেকে আমরা কি করে বেরিয়ে আসতে পারব? এই লেখাটিতে বর্তমান ভারতে স্বামীজি এইবার এই প্রজাশক্তির, প্রজাকুলের, সাধারণের মাধ্যমে কি করে অগ্রসর হওয়া যায় সেই পরিকল্পনা আস্তে আস্তে করবার চেষ্টা করছেন।
1899। মনে রাখবেন যে 1899 মানে তখনও কিন্তু 20 শতক আসেনি। স্বামীজি 1902-তে চলে গেছেন। 20 শতকে আমরা দুটো বিশ্বযুদ্ধ দেখেছি, 20 শতকে রাশিয়ায় জারের পতন দেখেছি। স্বামীজির সহোদর ভূপেন্দ্রনাথ দত্ত, স্বামীজি 1899-তে এইবার ভাববার চেষ্টা করছেন, তাহলে এই প্রজাসাধারণকে কিভাবে জাগিয়ে তোলা যায়, যার মাধ্যমে প্রজাসাধারণ তাদের অধিকার আদায় করে নেবে। এই প্রজাসাধারণের সমাজ কি করে সচেতন হয়ে উঠবে। 20 শতকে আমরা যখন আসব, স্বামীজির প্রয়াণ হয়েছে তখন, 20 শতকে আমাদের চিন্তায়, বিশেষ করে রবীন্দ্রনাথের চিন্তায়, স্বদেশী সমাজের প্রসঙ্গ আসে। বঙ্গভঙ্গের সময় এই স্বদেশী সমাজের পরিকল্পনা রবীন্দ্রনাথ করেন এবং সেই পরিকল্পনা অনুযায়ী তিনি ঔপনিবেশিক যে শাসন ব্যবস্থা আমাদের পরবর্তীকালে দুটো যুদ্ধের সম্মুখীন করেছিল। রবীন্দ্রনাথ দেখিয়েছিলেন যে পাশ্চাত্যের নেশন কিভাবে অর্থনৈতিক শোষণ করে এবং তার বিরুদ্ধে যদি আমরা সত্যি সত্যি দাঁড়াতে চাই, তাহলে আমাদের একটা আশ্চর্য সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। যে কারণে 1922-এ রবীন্দ্রনাথ পল্লী পুনর্গঠনের কাজ শুরু করলেন এবং এই পল্লী পুনর্গঠনের কাজে তিনি গ্রাম সংগঠন করলেন, গ্রামে গ্রামে গেলেন। মনে রাখবেন, ভারতীয় রাজনীতিতে এই সময় গান্ধীর প্রবেশ ঘটেছে। ফলে এই পরবর্তী ঘটনাগুলি পরবর্তীকালের, তার আগে স্বামীজি ভাববার চেষ্টা করছেন যে কিভাবে সাধারণকে নতুনভাবে উজ্জীবিত করা যায়। মনে রাখবেন যে এর পাশাপাশি আপনারা অনেকেই স্বামীজির পত্রাবলী পড়েছেন। পত্রাবলী যদি পড়েন, সেখানে পাতার পর পাতা তার ঐকান্তিক পত্রগুলিতে স্বামীজি আলোচনা করছেন, তার গুরু ভাইদেরকে বলছেন যে কিভাবে গ্রামে যেতে হবে, গ্রামে গিয়ে সাধারণ মানুষের কাছে গিয়ে শিক্ষা পৌঁছে দিতে হবে। পত্রাবলীতে একাধিক জায়গাতে স্বামীজি আলোচনা করে দেখিয়েছেন যে আমাদের দেশে যারা সাধারণ শূদ্র, তাদের ওপর ব্রাহ্মণ্য সংস্কৃতি কিভাবে অত্যাচার করে। ফলে স্বামীজির এই যে বর্তমান ভারত, এটা কিন্তু শুধুমাত্র ইতিহাস চিন্তন নয়, শুধুমাত্র বৌদ্ধিক আলোচনা নয়। আপনারা স্বামীজির লেখার সঙ্গে পরিচিত, আপনারা জানেন যে স্বামীজি বলেন যে আমি সেই দর্শনকে কখনো গ্রহণ করতে পারি না যে দর্শন শুধুমাত্র বৌদ্ধিক ব্যায়াম। তিনি সবসময় দর্শনকে প্রয়োগ করতে চান, প্রায়োগিক ক্ষেত্রে নিয়ে যেতে চান। ফলে এই যে বর্তমান ভারতে এই নিবন্ধ স্বামীজি লিখছেন, মনে রাখবেন এই নিবন্ধ স্বামীজির বৌদ্ধিক নিবন্ধ মাত্র নয়, এর পেছনে স্বামীজির হৃদয়বত্তা কাজ করে যাচ্ছে। যে হৃদয়বত্তায় তার ঐকান্তিক পত্রে তিনি বারবার সাধারণের পক্ষে দাঁড়ান, সেই মনটি কিন্তু কাজ করে যাচ্ছে এই প্রবন্ধ লেখার পেছনে। ফলে বর্তমান ভারত এবং স্বামীজির পত্রাবলী, এই দুই পাশাপাশি রেখে পড়লে এক আশ্চর্য সমন্বয়ের চিত্র হয়তো কোথাও কোথাও তৈরি হতে পারে। এখন কি করা যাবে? ছোট্ট একটি বাক্য, কিন্তু আশা আছে। কাল প্রভাবে ব্রাহ্মণাদি বর্ণ শূদ্রের নিম্নাসনে সমানিত হইতেছে ও শূদ্র জাতীয় উচ্চস্থানে উত্তোলিত হইতেছে। তথাপিও এমন সময় আসিবে যখন শূদ্রত্ব সহিত শূদ্রের প্রাধান্য হইবে, অর্থাৎ বৈশ্যত্ব ক্ষত্রিয়ত্ব লাভ করিয়া শূদ্র জাতি যে প্রকার বলবীর্য বিকাশ করিতেছে তাহা নহে, শূদ্র ধর্মকর্ম সহিত সর্বদেশের শূদ্রের সমাজে একাধিপত্য লাভ করিবে, তাহারই পূর্বাভাস ছটা পাশ্চাত্য জগতে ধীরে ধীরে উদিত হইতেছে এবং সকলে তাহার ফলাফল ভাবিয়া ব্যাকুল। সোশ্যালিজম, অ্যানার্কিজম, নাহিলিজম প্রভৃতি সম্প্রদায় এই ধারণাকে ধরে আছে।
ফলে এই যে স্বামীজি, খেয়াল করে দেখবেন এখানে স্বামীজি আরেকটা কাজ করছেন। স্বামীজি আগাগোড়া তার এই বর্তমান ভারতে তার চিন্তাকে আমাদের ভারতীয় বর্ণাশ্রমের কাঠামো দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এবং তিনি গুণগত বর্ণাশ্রমের কথা এখানে ভাবছেন। এখানে গুণগত বর্ণাশ্রম অর্থাৎ এখানে স্বামীজি মনে করছেন যে আমাদের গুণ আমাদের বর্ণ নির্ণয় করে। যিনি বুদ্ধিবৃত্তির অধিকারী তিনি ব্রাহ্মণ, যিনি বীর্যের অধিকারী তিনি ক্ষত্রিয়, যিনি বাণিজ্যপ্রবণ তিনি বৈশ্য, এবং যিনি কায়িক শ্রমের দ্বারা নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারেন তিনি শূদ্র। এইবার তিনি বলছেন যে এই যে গুণগত বর্ণ বিভাজন, এখানে কখনো কখনো কোনো শক্তি তারা বিশেষ প্রাধান্য লাভ করে এবং তারা কোনো একটা ব্যবস্থাপনা চালায়। সেই ব্যবস্থাপনার কিছু গুণ থাকে এবং কিছু দোষ থাকে। যখনই দোষ প্রবল হয়ে ওঠে তখন সেই ব্যবস্থাপনা ভেঙে যায়। এই ব্যবস্থাপনা ভেঙে যাচ্ছে, এই অবস্থায় শূদ্ররা তারা চেষ্টা করবে, তারা একীভূত হবে, এবং একীভূত হয়ে তারা এবার কি করবে, সমাজটাকে বদলাবে। এবং সেখানে খেয়াল করে দেখুন যে সোশ্যালিজমের কথা কিন্তু বলেছেন, এবং সেখানে কায়িক শ্রম সাধারণ, তার মানে কি সাধারণের কোনো বুদ্ধি নেই তা কিন্তু নয়। অর্থাৎ এইবার সাধারণ তারা অগ্রসর হবেন, ইতিহাসের চাকা পরিবর্তিত হবে। এইবার পুরাণ থেকে একটা দুটো উদাহরণ দিচ্ছেন, খেয়াল করুন। বেশ্যাপুত্র বশিষ্ঠ ও নারদ, দাসীপুত্র সত্যকাম জাবাল, ধীবর ব্যাস, অজ্ঞাত পিতা কৃপ, দ্রোণ, কর্ণাদি সকলেই বিদ্যা বা বীরত্বের আধার বলিয়া ব্রাহ্মণত্বে বা ক্ষত্রিয়ত্বে উত্তোলিত হইল। তারপরের বাক্যটা খুব সাংঘাতিক। তাহাতে বারাঙ্গনা, দাসী, ধীবর বা সারথিকুলের কি লাভ হইল বিবেচ্য। অর্থাৎ এরা এদের গুণে অন্য বর্ণভুক্ত হলেন, এরা একক সম্মান পেলেন, কিন্তু সমবেতভাবে এরা কি কোনো প্রাধান্য লাভ করলেন? এরা কি গুরুত্ব পেলেন? এরা কি দলবদ্ধভাবে অগ্রসর হতে পারলেন? এদের কি সেই গুণের অনুশীলন করবার কোনো উপায় তৈরি হলো? স্বামীজির প্রশ্ন সেখানে। সমাজের নেতৃত্ব বিদ্যাবলের দ্বারাই অধিকৃত হোক বা বাহুবলের দ্বারা বা ধনবলের দ্বারা, সে শক্তির আধার প্রজাপুঞ্জ। অর্থাৎ এই যে এরা এগিয়ে গেলেন, এরা কি বাকি তাদের কৌমের সঙ্গে, তাদের সমাজের সঙ্গে সমবেত কোনো সংযোগ তৈরি করলেন? যদি সংযোগ তৈরি না করেন তাহলে কিন্তু পরিবর্তন হবে না। অর্থাৎ আমরা যাদেরকে বলছি শূদ্র, তাদের মধ্যে কোনো একজন এককভাবে যদি অগ্রসর হন তাহলে কিন্তু ব্যবস্থার বদল হবে না। ব্যবস্থার বদল হতে গেলে শক্তির আধার যে প্রজাপুঞ্জ, তার সঙ্গে সংযোগ থাকতে হবে। এবং নেত্রী সম্প্রদায় এই শক্তাধারের থেকে যত দূরে চলে যাবেন, যত দূরত্ব তৈরি হবে, তত এই ব্যবস্থাপনা ভেঙে যাবে, যে কারণে রাজা এবং পুরোহিতরা পরাভূত হয়েছেন। এরপর তাহলে কি করতে হবে? শূদ্রদের সমবেত হতে হবে, সাধারণ মানুষকে সমবেত হতে হবে। কেন সমবেত হবে? এইখানে স্বামীজির আশ্চর্য এক কাণ্ডজ্ঞান প্রকাশ পায়, পর্যবেক্ষণ প্রকাশ পায়। স্বার্থই স্বার্থত্যাগের প্রথম শিক্ষক। একটা ছোট উদাহরণ দিই। অনেক সময় অনেকে এটা অর্থনীতির একটা বিশেষ ধারণা বোঝাতে গিয়ে উদাহরণ দেন। ধরুন একটা ছোট্ট রাস্তা, 5টা গাড়ি যাবে। 5টা গাড়ি যদি প্রথমে যেতে চায় তাহলে কেউ যেতে পারবে না, অনেকক্ষণ ধরে আটকে থাকবে।
তখন তারাই যে 5টা গাড়ি আসলে নিজেরা কম্পিট করছিল, তারা নিজেরাই স্থির করে নেবে যে আচ্ছা আমরা তো 5 জন একসঙ্গে বেরোতে পারবো না, তাহলে কাউকে না কাউকে ছাড়তে হবে। আমি যেতে পারবো এই স্বার্থেই আমি আরেকজনকে ছেড়ে দিলাম। স্বার্থই স্বার্থত্যাগের প্রথম শিক্ষক। ব্যষ্টির স্বার্থ রক্ষার জন্যই সমষ্টির কল্যাণের দিকে প্রথম দৃষ্টিপাত। স্বজাতির স্বার্থে নিজের স্বার্থ, স্বজাতির কল্যাণে নিজের কল্যাণ। এখানে এই স্বামীজির চিন্তার সঙ্গে বঙ্কিমচন্দ্রের ধর্মতত্ত্বের একটু অংশ পাশাপাশি পড়া যায়। বঙ্কিমচন্দ্র বলেছিলেন যে তার অনুশীলন তত্ত্বে এই কথা রয়েছে যে আমাদের প্রত্যেকেরই, প্রতিটি মানুষের 4টে বৃত্তি আছে। শারীরিকী বৃত্তি, জ্ঞানার্জনী বৃত্তি, কার্যকারিণী বৃত্তি, চিত্তরঞ্জনী বৃত্তি। শারীরিকী বৃত্তি মানে শরীরটাকে রক্ষা করতে হবে। কার্যকারিণী বৃত্তির আগে জ্ঞানার্জনী বৃত্তি, জ্ঞান অর্জন করতে হবে, তারপর কার্যকারিণী বৃত্তি, কাজ করতে হবে, তারপর চিত্তরঞ্জনী বৃত্তি, তার মানে আমাদের একটা নান্দনিক বোধ থাকবে। এই 4টে বৃত্তির অনুশীলন যিনি করেছেন তার প্রীতি সম্প্রসারিত হবে। আমরা প্রথমে আত্মপ্রীতি, নিজেকে ভালোবাসি, তারপর হচ্ছে আমরা স্বজন প্রীতি, আমাদের আত্মীয় পরিজনকে ভালোবাসি, তারপর স্বদেশ প্রীতি, আর তারপর জাগতিক প্রীতি। স্বামীজি যখন বর্তমান ভারতের কথা বলছেন তখন স্বামীজি ওই স্বদেশ প্রীতির সূত্রেই কথাগুলো বলছেন। আমাদের দেশ হেরে যাচ্ছে, ফলে স্বজাতির স্বার্থে নিজের স্বার্থ, স্বজাতির কল্যাণে নিজের কল্যাণ। অর্থাৎ আমরা কেন একত্র হব, কেন একসঙ্গে কাজ করব? না, এতে আমারই কল্যাণ হবে। বহুজনের সহায়তা ভিন্ন অধিকাংশ কার্য কোনো মতে চলে না, আত্মরক্ষা পর্যন্ত অসম্ভব। এই স্বার্থ রক্ষার্থ সহকারীস্থ সর্বদেশে সর্বজাতিতে বিদ্যমান। তার মানে এইবার আমার কোনো নেতৃত্ব লাগবে না, আমাকে আমার জন্য একীভূত হতে হবে, আমাকে আমার কথা ভেবে সহযোগিতার সম্পর্কে যেতে হবে, সহযোগের সম্পর্কে যেতে হবে। যদি সেই সহযোগের সম্পর্কে আমি যেতে পারি তাহলে আমি সামাজিক কল্যাণ সাধন করতে পারব। বর্তমান ভারত শেষ হল স্বামীজির উদাত্ত আশ্চর্য আহ্বানে, এবং এইখানে দেখা গেল যে স্বামীজি তার লেখার ক্ষেত্রে, আমি যখন আজকের কথা বলতে শুরু করেছিলাম তখন আমি বলেছিলাম যে স্বামীজি তার বর্তমান ভারতে এবং পরবর্তীকালে প্রাচ্য, পাশ্চাত্য এবং বিলাতযাত্রীর পত্র সর্বত্র বাংলা গদ্য নিয়ে অসম্ভব নিরীক্ষা করেছেন। স্বামীজির গদ্য সম্পর্কে তার গুরু ভাই স্বামী ত্রিগুণাতীতানন্দ তিনি বলেছিলেন উচ্চ মিশ্র গদ্য, অর্থাৎ সেখানে কখনো কখনো তৎসম শব্দের বাহুল্য, কখনো সেখানে তৎসম শব্দের বাইরে একেবারে মুখের ভাষা। এবং স্বামীজি গদ্য নিয়ে আরেকটি কাজ করতেন, তিনি মনে করতেন যে তার এই গদ্য ভাষা শ্রুতিকে স্পর্শ করবে। আমাদের যখনই পাঠককে আমরা তৈরি করি তখন শ্রুতির থেকে দৃশ্য মাধ্যমের দিকে আমরা বেশি অগ্রসর হই। ধরুন শোনার কবিতা, আমরা রামায়ণ গান শুনতাম, আমরা স্তোত্র পাঠ করতাম, তা আমাদের শ্রবণকে সমৃদ্ধ করত। স্বামীজির গদ্যে কোথাও কোথাও স্বামীজি পাঠকদেরকে তার শ্রোতা হিসেবে তৈরি করে নেন। স্বামীজি বাংলাতে বক্তৃতা দেননি, স্বামীজির বাংলা বক্তৃতার আমরা খবর পাই না। শরৎচন্দ্র চক্রবর্তীকে বলতেন যে বাংলায় বক্তৃতা দেওয়া খুব কঠিন। আশ্চর্য বাগ্মী স্বামীজি ইংরেজিতে বক্তৃতা দিয়েছেন, হিন্দিতে দিয়েছেন, উর্দুতেও দিয়েছেন। স্বামীজির লেখাতে কোথাও কোথাও
বাগ্মী স্বামীজি আত্মপ্রকাশ করেছেন এবং লেখা তার কণ্ঠস্বরকে ধ্বনিত করেছে। এতক্ষণ পর্যন্ত আমি বলেছিলাম যে বর্তমান ভারত স্বামীজির শুধুমাত্র বুদ্ধিবৃত্তিকে স্পর্শ করে নেই, তা তার চিত্তবৃত্তিকেও স্পর্শ করে আছে। যে স্বামীজি তার চিঠিতে সাধারণকে ওইভাবে স্পর্শ করতে চাইছিলেন, সেই চিত্তবৃত্তি বর্তমান ভারতের একেবারে শেষে আত্মপ্রকাশ করল। বুদ্ধিবৃত্তিকে যেন সরিয়ে রাখছেন, একেবারে শেষ অংশ। বহু জায়গাতে এই অংশটুকু স্বদেশ মন্ত্র হিসেবে সেই সময় ধ্বনিত হতো, তারপরেও ধ্বনিত হয়েছে। আপনারা সকলেই এই অংশটা জানেন, বহুবার শুনেছেন। এই অংশে স্বামীজি উপনীত হচ্ছেন বর্তমান ভারতের একেবারে শেষে। তার আগে পর্যন্ত স্বামীজি ধাপে ধাপে অগ্রসর হচ্ছিলেন এই অংশে পৌঁছবেন বলে। তিনি শূদ্রের জাগরণ চান, সাধারণকে একত্রিত করতে চান, এবং এই সাধারণের সঙ্গে কিন্তু অন্যের বিপরীত দূরত্ব তৈরি করতে চান না। তিনি চান সামগ্রিকভাবে ভারতীয়দের মধ্যে সৌহার্দ্য এবং সহযোগ তৈরি হোক। একেবারে শেষ অংশ স্বামীজি লেখেন, নীচ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি ম্যাথর, তোমার রক্ত তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো, আমি ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। এইখানে উপনীত হলেন। উপনীত হওয়ার কারণ, ঔপনিবেশিক ব্যবস্থাপনায় আমরা বিচলিত, পর্যুদস্ত, একত্রিত এবং একীভূত না হলে, সাধারণের প্রবল ঐক্য তৈরি না হলে এবং সেই সাধারণ শক্তির আধার হয়ে না উঠলে দেশের উন্নতি হবে না। এই স্বদেশপ্রীতির সূত্রে কথাগুলো স্বামীজি বলেন। মনে রাখতে হবে যে স্বদেশপ্রীতিতেই স্বামীজি স্থির থাকেন না। যখন কালিদামাদার লেখেন, নিবেদিতার চিঠি যদি আপনারা পড়েন, তখন দেখা যাবে যে স্বদেশপ্রীতি থেকে ঊর্ধ্বে তিনি দাঁড়িয়ে গেছেন। নিবেদিতাকে বলেছেন, নিবেদিতার চিঠিতে এই অংশ আছে, স্বামীজি বলছেন যে স্বদেশের কাজও আমার কাছে তুচ্ছ। তখন একটা অন্য স্তরে চলে গেছেন, কিন্তু এখানে তিনি স্বদেশপ্রীতির কথা বলছেন এবং সেই স্বদেশপ্রীতি, সেই সামাজিকতার সূত্রে তিনি খুব সঙ্গত কারণে ঐক্য ও সহযোগের মাধ্যমে সাধারণকে শক্তিতে উদ্ভাসিত করে তুলতে চাইছেন। এই ছিল বর্তমান ভারত বইটির গুরুত্ব। আমার সময় প্রায় শেষ হয়ে গেছে। আমি আমার বলাকে আর 2-3টে বাক্যে গুটিয়ে আনি। তাহলে আমি বলতে চাইলাম যে স্বামীজি তাঁর বর্তমান ভারতে প্রাগাধুনিক পর্বে রাজন্যবর্গের সঙ্গে এবং পুরোহিততন্ত্রের সঙ্গে সাধারণ প্রজাদের দূরত্ব কেন তৈরি হয়েছিল তার কারণ নির্দেশ করেছেন। সেই প্রজারা, তাঁরাও নিজেদের অধিকার সম্পর্কে সচেতন ছিলেন না। নিজেদের অধিকার সম্পর্কে সচেতন মানে স্বামীজি একথাও বলছেন যে রাজার যে ধন তা কোন কাজে ব্যয় করা হবে তার নিয়ন্ত্রণ করবেন প্রজারা। এই প্রজাদের ঐক্যবদ্ধ হতে হবে। সেই প্রজাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় হিসেবে তিনি বর্তমান ভারতকে চিহ্নিত করছেন। যে ভারতে দাঁড়িয়ে তিনি বুঝতে পারছেন যে পাশ্চাত্যে ডেমোক্রেসির বা প্রজাতন্ত্রের বা গণতন্ত্রের যে চেহারা তৈরি হয়েছে, আমাদের দেশে সেই চেহারা তৈরি হয়নি, কিন্তু তা হওয়ার সম্ভাবনা আছে। সেই সম্ভাবনা কিভাবে তৈরি হবে? স্বামীজি ফিরে যাচ্ছেন একেবারে সাধারণদের কাছে। যতক্ষণ পর্যন্ত এই সাধারণের সঙ্গে আমাদের সংযোগ তৈরি না হবে, যতদিন পর্যন্ত ভারতবর্ষের সাধারণ এবং ভারতবর্ষের কৃতবিদ্য সকলের মধ্যে সম ব্যথার, সমমর্মিতার ঐক্য না তৈরি হবে,
ততদিন পর্যন্ত ভারতের কল্যাণ সাধন হবে না। এবং শেষ অংশে গিয়ে স্বামীজি তার বৌদ্ধিক যে পর্যালোচনা সেটাকে সরিয়ে রেখে তার চিৎবৃত্তির মাধ্যমে আমাদেরকে তার কণ্ঠস্বর শোনাচ্ছেন। শেষ অংশে গিয়ে বর্তমান ভারত আর শুধুমাত্র পাঠ্যগ্রন্থ হিসেবেই নির্দিষ্ট থাকছে না, তা শ্রুতি সুভক একটি কণ্ঠস্বর হয়ে উঠছে। নমস্কার। একবারে পরিষ্কার প্রাঞ্জল ভাষায় আমাদের সুন্দর কথা শোনানো হলো, সব স্বামীজির কথা। তা এটি স্কুল কলেজের ছাত্রদের পাঠ্যসূচিতে থাকা দরকার। আমাদের বিশ্বজিৎ যে নিজে শিক্ষক ইউনিভার্সিটির, এবং তার চিন্তাধারা দেখলেন। এবং এক কথায় যদি বলি যে আমাদের জনসাধারণের উন্নতি দরকার, মানে আমরা ভোট বাক্সের মধ্য দিয়ে, মানে ভোট পরিচালনার মধ্য দিয়ে তো শাসন ব্যবস্থাকে সচল রাখি, কিন্তু জেনারেল অ্যাসেম্বলি তৈরি হয়নি। যারা ভোট দেবে তাদের তৈরি করাটা খুব দরকার। আর এই যে ব্রাহ্মণ শূদ্র হয়ে যাচ্ছে গুণ অনুসারে, কর্ম অনুসারে, মানে ব্রাহ্মণের ছেলে, ব্যানার্জির ছেলে টাটাতে চাকরি, এই বাটাতে চাকরি করছে, জুতো তৈরি করছে। তো সে ব্রাহ্মণের যে কাজ আর মুচির যে কাজ, এই ব্রাহ্মণের যে কাজ, সেটার মধ্যে কোনো পার্থক্য নেই। সে ব্রাহ্মণ তখন শূদ্র হয়ে গেছেন, পঠন পাঠন নেই, বাটা কারখানায় কাজ করছেন, খুব গৌরবের সঙ্গে করছেন। এই গৌরবটা অর্জিত হচ্ছে। সেই শূদ্র যাদের এতদিন ঘৃণা করেছিলাম, এবং ঘৃণাটা এসেছিল ব্রাহ্মণদের কাছ থেকে, সেই ব্রাহ্মণরা নিজেদের পতিত অবস্থায় মানে রয়েছে, সে বোধটা তাদের আছে, এবং তারা আর জাগতে পারবে না। স্বামীজির মোট কথা হচ্ছে তারা আর উঠতে পারবে না। সেইভাবে নিয়ে উঠবে এরা, শুদ্ধতার শুদ্ধত্বের সঙ্গেই উঠবে। এই শুদ্ধকে তিনি ডিফাইন করছেন অন্যভাবে, এটা দেখার কথা। শুদ্ধকে ব্রাহ্মণত্বে নিয়ে গিয়ে তারপরে আবার তুমি জাগরণ ঘটাবে, তা নয়। কিন্তু ব্রাহ্মণের হাতে কিছু চাবি, কিছু সুন্দর জিনিস ছিল, রত্ন পেটিকা ছিল, সেগুলো সে ব্রাহ্মণ কুক্ষিগত করে ডেকেছে। সেই জন্য স্বামীজি বলছেন ওটা ফেলে দাও, ছুঁড়ে দাও, ওদের মধ্যে বিলিয়ে দাও। যে মুহূর্তে তুমি বিলিয়ে দেবে, শূন্যে বিলীন হবে, সেদিনই এই মহাভারতের জাগরণ ঘটবে। সেই রত্নপেটিকাটা কি? সংস্কৃতি। শুদ্ধের সঙ্গে, শুদ্ধত্বের সঙ্গে শুদ্ধের জাগরণ ঘটলে চারদিকে উন্নতি হবে, কিন্তু সংস্কৃতির অবনতি, কালচারের অবনতি হবে। সেই জন্য স্বামীজি খুব ব্যথিত ছিলেন যে শুদ্ধের সাথে পাওয়ার দাও, কিন্তু সঙ্গে সঙ্গে কালচার দাও, কালচারটা দাও, মনের খাবারটা তাদের দাও। তাদের মনটা যেন ব্রাহ্মণত্বের প্রতি আকৃষ্ট হয়, কারণ ওদের ওই কালচারের কোনো বিকল্প নেই। আমরা মানে সুন্দর ভাষায়, বাচনভঙ্গিতে, একেবারে গম্ভীর কণ্ঠে, অধ্যাপক সুলভ আচার ব্যবহারের একটা নিদর্শন এই সন্ধ্যায় পেলাম। ও শিক্ষক হিসাবে খুব ভালো শিক্ষক। লেখাপত্র পড়বেন আপনারা, বিশ্বজিৎ রায় আনন্দবাজার পত্রিকাতে প্রায় বেরোয়, এবং অন্যান্য পত্রিকা ওর লেখা পেলে পড়তে যায়, সেটা ঠিক। তো সে গর্ব আমাদেরই ছেলে। আমরা ঠাকুর বা স্বামীজির কাছে তার বৌদ্ধিক জীবনের উৎকর্ষ কামনা করি, এবং সে যে ঠাকুর মা স্বামীজিকে তার চর্চার মধ্যে রেখেছে,
তার জন্য আমরা গর্ব অনুভব করি। কারণ এর আগেও সে স্বামীজিকে নিয়ে লিখেছে, বইও আছে। আপনাদেরও শুভেচ্ছা জানাই। আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন, না শুনে উপায় নেই, তার বাচনভঙ্গি এমনই সুন্দর। জয় মা। হরি ওম তৎ।